আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শাসকের বদলে শোষকের রক্তচক্ষু, গণতন্ত্রের নামে এক নায়কের কালো ছায়া, এগুলোই ছিল আমাদের ১৬ বছরের চেনা দৃশ্য। ৩৬ জুলাই এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করেছে, সে আলোর উর্বরতা যেন আগামীতে কেউ বিনষ্ট করতে না পারে, তাই আমরা খুলে বসেছি অন্ধকারের খেরোখাতা। বাংলাদেশের অভিযানে ভবিষ্যতে আর যাতে কোনো ফ্যাসিবাদ নাম না লেখাতে পারে, সেজন্যই বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত এ আয়োজন। আর আপনাদের সাথে রয়েছি আমি সাইদ খান। আজকের এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট মাহবুব আলম, এবং আমার বাম দিকে রয়েছেন তিনিও সাংবাদিক, কবি, কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ। দর্শক, আজ ১২ সেপ্টেম্বর ২০২৪। গত ১৬ বছরে এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা একবার ফ্ল্যাশব্যাকে যাব। চলুন টাইম ট্রাভেল করে আসি কিছুক্ষণের জন্য। ২০০৯ চরমপন্থী ট্যাগ দিয়ে বন্দুক যুদ্ধে নিহত ২ বিপ্লবী কমিউনিস্ট। ২০১১ ভারত পেয়েছে বেশি জমি, বাংলাদেশ পেয়েছে কম। ২০১২ রাবিতে ছাত্রদলের উপর হামলা চালায় ছাত্রলীগ। প্রধান কার্যালয় ভবন দখল করেছে হলমার্ক। অনার্স কোর্স শেষ হচ্ছে না ৭ বছরেও, ঝুলে আছে জাল টাকার ৫,০০০ মামলা। ২০১৩ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হতে চাইছেন না কেউ। নারায়ণগঞ্জ জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের উপর পুলিশি হামলা। ২০১৪ চেহারা দেখার দরকার নেই, নৌকা দেখে কাজ করুন। চবিতে শিক্ষক বাসে হামলা, সরকারি নিজের আইন ভাঙছে। বিচার হয়নি ফেলানী হত্যার, হাই কমিশনারকে ফেলানীর বাবার চিঠি। ২০১৫ ভ্যাট আন্দোলনে যৌক্তিকতা পাচ্ছেন না অর্থমন্ত্রী। ২০১৬ ৩ জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৩ জন। ২০১৭ বগুড়ায় অধ্যক্ষকে লাঞ্ছিত করল ছাত্রলীগ। সব রোহিঙ্গাকে ফেরত আনতে হবে প্রধানমন্ত্রী। চালের দাম আরও বেড়েছে। ২০১৮ ডিজিটাল নিরাপত্তা বিলের প্রতিবেদন চূড়ান্ত। শহীদুল আলমের জামিন হয়নি। কোটা সংস্কার না হওয়ায় ছাত্র সমাজ হতাশ ও বিক্ষুব্ধ। প্রজ্ঞাপন চেয়ে সংবাদ সম্মেলন। ২০১৯ প্রতিহিংসার রাজনীতি করলে বিএনপির অস্তিত্ব থাকবে না সংসদে প্রধানমন্ত্রীর। টাকার খোঁজে সরকার, ব্যয় বেশি, আয় কম। ধনীর উত্থানে শীর্ষে বাংলাদেশ, ওয়েলথ এক্স প্রকাশ করেছে প্রতিবেদন। ২০২০ রাজধানীতে আইনজীবীর রহস্যজনক মৃত্যু। ২০২২ খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইয়ের চিঠি। জেলা পরিষদে মনোনয়ন পাওয়া ব্যক্তিদের ২৫ জনের বয়স ৭০ বছরের বেশি, স্থানীয়ভাবে তারা বঞ্চিত নেতা হিসেবে পরিচিত। ঢাকা জেলা পরিষদ ভবনটি নির্মাণে ১৬৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয় ২০১১ সালে। ৬ বছর ধরে এভাবে পড়ে আছে ভবনটি। ২০২৩ জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, এখন মৌলবাদের অর্থনীতি শক্তিশালী। বর্তমান সরকার ১৫ বছর ধরে ক্ষমতায়, কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের জন্য কোনো বরাদ্দ নেই। বিক্ষুব্ধ জনতা অপহরণ মামলার এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছেন। আসামির নাম উমং চিং মারমা। তাকে নিয়ে শিবলির দেহাবশেষ উদ্ধার শেষে থানায় ফিরছিল পুলিশ। আপনারা দেখলেন স্ক্রিনে
গত 16 বছরে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 12 সেপ্টেম্বর কি ঘটনা ঘটেছিল, সেই সব ঘটনার রেশ ধরেই আমরা একটু আলোচনা শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমরা আলোচনা করতে চাচ্ছি সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আপনি জানেন যে গত 15 বছর ধরে ফ্যাসিবাদ জাতির ঘাড়ে জেঁকে বসেছিল এবং রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং গণতান্ত্রিক যে আন্তর্জাতিক মানদণ্ড সবগুলো অতিক্রম করেছিল। গত 15 বছরকে আপনার পর্যবেক্ষণে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? প্রথমত হচ্ছে যে ফ্যাসিবাদ গত 15 বছর আমাদের জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, কিন্তু আমরা দেখলাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা লড়াই করা বাংলাদেশে হঠাৎ করে শেখ মুজিব দানবীয় রূপ নিলেন। এই দানবীয় রূপ সেটা হচ্ছে বিরোধীদের নির্যাতন করা, হত্যা করা এবং একদলীয় শাসন কায়েম করা। শুধু তাই না, সেই সময় আমরা দেখেছি যে ন্যূনতম সমালোচক যারা তাদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করা, গুম করা, অর্থাৎ এই যে ফ্যাসিবাদী চরিত্র যে তৈরি হওয়া, সেটা কিন্তু তিনি তৈরি করে দিলেন। কিভাবে? লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী গঠনের মধ্য দিয়ে। শুধু তাই নয়, তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশে পুলিশ বাহিনীকেও ধ্বংস করলেন। সেই সময়ে ঢাকা শহরে এসপি মাহবুব বলে একজন ছিলেন। এই বাংলাদেশে আইজি আছে, ডিআইজি আছে এবং আরও অনেক বড় মাপের পুলিশ কর্মকর্তা আছে, কিন্তু ঢাকা শহরের দায়িত্ব ইজারা দিয়ে দিলেন এসপি মাহবুবকে। এটা হলেন শেখ মুজিবের খাস লোক। তিনি যাকে ইচ্ছা তাকে তুলে আনছেন, মেরে ফেলছেন, গুম করে ফেলছেন, যা ইচ্ছা তাই করছেন। এবং আমরা কি দেখলাম? তার পুত্র শেখ কামাল এবং তার অ্যাসোসিয়েটস যে ঢাকা শহরে আমরা দেখেছি, আমাদের নিজের চোখে দেখা, একটা সাদা গাড়িতে করে ঘুরছেন এবং তিনি যখন যা ইচ্ছা তাই করছেন। তো এই যে ফ্যাসিবাদের জন্ম সেই সময়টা হলো, মাঝখানে কিছু সময় আওয়ামী লীগ না থাকায় পরবর্তী পর্যায়ে জাতির কাছে মাপটাপ চেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও তার চরিত্রে কোনো পরিবর্তন হয় নাই। তো যার ফলে আমরা দেখলাম শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে, বিশেষ করে 14 সালের নির্বাচনের মধ্য দিয়ে, তথাকথিত নির্বাচন, সেই নির্বাচনে কতটা অংশগ্রহণ ছিল এটা আমাদের দেশের দর্শকরা জানেন, আমাদের দেশের জনগণও জানেন। এরপরে এই যে 24 পর্যন্ত ছিলেন, কখনো রাতের ভোট দিনে, কখনো ভোটারবিহীন, কখনো জোর করে জবরদখল করে তথাকথিত ভোটের নামে তিনি নির্বাচিত হয়ে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে মুসলিনি, যেখানে ফ্যাসিবাদের যে জন্ম হয়, সেইখানেও এত ন্যাক্কারজনকভাবে হয় নাই। কারণ সেখানে একটা ব্যাপারটা ছিল এইরকম যে মুসলিনি নিজে জানতেন তিনি ফ্যাসিস্ট এবং তিনি নিজে স্বীকারও করতেন যে ইয়েস আমি ফ্যাসিস্ট, আমি এইভাবেই দেশ চালাবো। কিন্তু আমরা কি দেখলাম? শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ তারা ওইটা অস্বীকার করে, তারা ওটাকে লুকোয় কিভাবে? গণতন্ত্র, মানবাধিকার ইত্যাদি কথা বলে লুকিয়ে একটা মুখোশ পরে একটা ফ্যাসিবাদের নতুন চর্চা আমাদের দেশে চালু করলেন। আপনি জানেন যে 2018 সালের ঠিক এই 12ই সেপ্টেম্বর এই দিনে কোটা সংস্কার না হওয়ায় ছাত্র সমাজ হতাশ এবং বিক্ষুব্ধ হয়ে তারা প্রজ্ঞাপন চেয়ে কিন্তু সংবাদ সম্মেলন করেছিলেন এবং ঠিক 2024 সালের কিন্তু জুলাই মাসে এসে সেই কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত 5 আগস্টে গড়িয়েছে এবং জাতি এখন কিন্তু আসলে আমরা যদি ফ্যাসিবাদী শাসন বলি, সেই শাসনের অবসান ঘটেছে। কিন্তু এর ছাড়াও আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের চূড়ান্ত প্রতিবেদন, এই সব আইন এবং কালা কানুন এবং শহীদুল আলমের জামিন কিন্তু আজকে 2018 সালের এই দিনে নাকচ করা হয়েছিল। এই বিষয়গুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? এটি কি আসলে শেখ হাসিনা সবসময় বলে আসছেন যে তিনি জনগণের ভোটে নির্বাচিত এবং সাধারণ মানুষ তার সাথে আছে, এবং আমরা যদি গত 15 বছরের এই দিনটির পর্যালোচনা করতে আপনাকে বলা হয়, তাহলে এই দিনের কর্মকাণ্ডটুকুকে আপনি কোন কোন জায়গাটাকে ফ্যাসিবাদী আচরণ বা ফ্যাসিবাদী রূপের সাথে একটা সাদৃশ্য খুঁজে পান? বিষয়টা হলো এই পুরোটাই ফ্যাসিবাদী আচরণ। কারণ এই নির্দিষ্ট দিনের যে ঘটনাগুলো আপনি বললেন, যে জামিন না দেওয়া, একজন বিখ্যাত সাংবাদিক, বিখ্যাত ফটোগ্রাফারকে জামিন না দেওয়া, এই দিনে কোটা বিরোধী আন্দোলনের ছাত্র যে প্রতিবাদ, তাদের প্রতিবাদকে
প্রতিহত করে দেওয়া, তাদের প্রতিবাদটাকে নাকচ করে দেওয়া। তো এই যে বিষয়, এগুলো হচ্ছে ফ্যাসিবাদী চর্চার, এটা হচ্ছে একটা মানে সর্বোচ্চ রূপ। কারণ আমাদের যে কোর্ট জামিন কেন দেবে? কারণ আমাদের কোর্ট তো আর কোর্ট ছিল না, আমাদের কোর্টকে মুজিব কোর্টে পরিণত করে ফেলেছিল। তা কোর্ট যখন মুজিব কোর্টে পরিণত হয়, আদালত যখন মুজিব কোর্টে পরিণত হয়, তার পরিণতি কী হবে? তার পরিণতি তাই হবে। কারণ আপনারা জানেন যে আইন, আদালত, সংসদ, সংবিধান এগুলো মানে ফ্যাসিস্টদের কাছে এগুলো খুবই একটা বিপজ্জনক মনে হয়। কারণ আমরা জানি হিটলার ক্ষমতা গ্রহণ করার পর যে প্রথম যে কাজটি করলো, রাইখস্টাগে আগুন লাগাই দিল, অর্থাৎ তাদের যে সংসদ ভবন সেটাকে আগুন লাগাই দিল। কারণ হিটলার মনে করলো যে আমার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে সংসদ, সেখানে মানুষ কথা তুলবে, আওয়াজ তুলবে, কাজে সংসদই রাখবো না। তো এই যে কাজটা তিনি করলেন, এই কাজটাই শেখ হাসিনা তিনি করলেন, কিন্তু তিনি অতটা সাহসী ছিলেন না। কিন্তু কারণ হচ্ছে কি, মানে হিটলার যে পরিমাণ সাহসী ছিল, তিনি সেই পরিমাণ সাহসী ছিলেন না। কারণ হিটলার একটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার ছিলেন, পরবর্তী পর্যায়ে তিনি ফ্যাসিস্ট হন, কিন্তু তিনি নির্বাচিত ছিলেন। কিন্তু শেখ হাসিনা জানেন আমি ক্ষমতায় নির্বাচনের মধ্য দিয়ে আসিনি, আমি জনগণের কোনো সমর্থন নিয়ে আসি নাই, কাজে তিনি ওই সাহসটি পান নাই সংবিধানের মানে সাথে সাথে সংবিধান বাতিল করে দিতে, তিনি ওই সাহসটি পান নাই পার্লামেন্ট ভবনে আগুন দিতে। কিন্তু তিনি যেটা পেরেছিলেন যে যারা সংবিধানের কথা বলবে, পার্লামেন্টের কথা বলবে, যারা মানবাধিকারের কথা বলবে, তাদের উপরে আগুন দিয়ে দাও, অর্থাৎ তাদেরকে মেরে ফেলো, অর্থাৎ তাদেরকে গুম করে দাও, এই কাজটি করলেন। যার ফলেই আমরা কি দেখলাম, যখন কোটা সংস্কারের আন্দোলনটা শুরু হলো, তাদের সাথে প্রথমে নানান টাল বাহানা করা হলো, তারপর তাদের উপরে নানান ধরনের নির্যাতন করা হলো, গ্রেপ্তার করা হলো। শুধু কোটা সংস্কার না, এরপরে ওই সময় আমরা আরেকটা আন্দোলন হয়েছিল রাজপথে, সেটা হচ্ছে নিরাপদ সড়ক। এটা খুবই নিরীহ একটা আন্দোলন, মানে চিন্তা করা যায় না, স্কুল ছাত্ররা রাজপথে নিরাপদ সড়ক, এটা একেবারে নিরীহ আন্দোলন, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা আমাদের সংস্কৃতির সাথে যুক্ত। সেই নিরাপদ সড়ক আন্দোলনকেও দমন করার জন্য তিনি লেলিয়ে দিলেন হেলমেট বাহিনী। কে হেলমেট বাহিনী? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি। এইভাবে এই যে মানে তার যে ফ্যাসিস্ট চরিত্রের আমরা বহিঃপ্রকাশ দেখি। এই বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশের ফলেই যখন ছাত্র জনতার আন্দোলন, এইবারকার যে আন্দোলন, জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান, তিনি মোটেই টলারেট করতে পারলেন না, তিনি গণহত্যায় নেমে গেলেন। এইটা পৃথিবীর ইতিহাসে, গণহত্যার যে ইতিহাস, সেই ইতিহাসে যদি আমরা দেখি, কোনো স্বাধীন দেশে এইভাবে গণহত্যা হয় নাই। আমি একটু মাহবুব মোর্শেদ ভাই আপনার কাছে আলোচনা শুনতে চাচ্ছি। সেটি হচ্ছে যে 2009 সালের 12 সেপ্টেম্বর চরমপন্থী ট্যাগ দিয়ে বন্দুকযুদ্ধে 2 জন কমিউনিস্ট নেতাকে হত্যা করা হয়েছিল, এবং 2011 সালের ওই দিনের 12 সেপ্টেম্বরের খবরের কাগজে খবর ছিল ভারত পেয়েছে বেশি জমি, বাংলাদেশ পেয়েছে কম। এই যে মনে করেন যে একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক কেমন হওয়া উচিত, কেমন হবে, সেই সব কিছু উপেক্ষা করে ভারতের স্বার্থ দেখা হয়েছে, এটি আসলে আপনি একজন লেখক, একজন কলামিস্ট এবং একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আসলে আপনি এটা কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যখন খবরের শিরোনামগুলো শুধু দেখছিলাম, তখনই মনে হচ্ছিল যে কত ঘটনা ঘটে গেছে এবং এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদেরকে অতিক্রম করে আসতে হয়েছে। এখানে আপনি যখন 16 বছরের নিউজগুলো সাজিয়ে এনেছেন, উপস্থাপন করছিলেন, তখন আমরা দেখলাম যে এখানে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, শহীদুল আলমের গ্রেপ্তার, ডক্টর ইউনূসের যে হেনস্থা করা, গ্রামীণ ব্যাংক দখলে নেওয়ার যে চেষ্টা, একইভাবে আপনি যেটা বললেন যে এই ভারতের সঙ্গে যে জমির যে ডিসপিউট যেটা ছিল, সেখানে হলো তারা বেশি পাচ্ছে, বাংলাদেশ কম পাচ্ছে। এক্ষেত্রে আমি বলবো যে ভারতের সাথে যে সম্পর্কটা, আমরা সবসময়ই চাই ভারতের সঙ্গে আমরা কিন্তু কোনো শত্রুতামূলক সম্পর্ক চাই না, সরকারের সঙ্গে সরকারের বা জনগণের সঙ্গে জনগণের একটা সমতা ভিত্তিক ন্যায্য একটা সম্পর্ক চাই। কারণ আপনি কখনোই প্রতিবেশী বদলাতে পারবেন না, কিন্তু প্রতিবেশীর সঙ্গে যেটা আপনার ন্যায্য যে সম্পর্ক, যেটা আপনার প্রাপ্য, সেটা আপনাকে পেতে হবে, প্রতিবেশীর যে প্রাপ্য সেটা তাকে দিতে হবে। কিন্তু আমরা গত 16 বছরে দেখেছি যে
এটা হলো অন্যায্য একটা সম্পর্কের ভিত্তির উপরে দাঁড়িয়েছিল। আপনারা অনেকেই জানেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি মারা গেছেন প্রণব মুখার্জি তার কোয়ালিশন ইয়ার্স বইয়ে লিখেছেন যে 1/11 সরকারের সময় কিভাবে তারা হলো একটা গোপন চুক্তির মধ্য দিয়ে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় আসে সেই ব্যবস্থাটা কিভাবে করেছিলেন তারা কিন্তু লিখিতভাবেই স্বীকার করেছেন বা নানাভাবে তারা এটাকে কিন্তু বলেছেন। অনেক সূত্রে দেখা যায় যে এই জিনিসগুলো উল্লেখ আছে। তার মানে আমরা যেটাকে এখন বলি যে 2014, 18 বা 24-এ 7 জানুয়ারির ইলেকশনকেই আমরা বলি যে এটা হলো বিভিন্ন এর একটাকে বলি একতরফা নির্বাচন। 2014 সালের এই দিনে কিন্তু একটি পত্রিকায় খবর হয়েছিল যে চেহারা দেখার দরকার নেই, নৌকা দেখে কাজ করুন, যে প্রশাসনের কর্মকর্তাদেরকে এরকম নির্দেশনা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, এই বিষয়টাও তো চলে এসছে। তো ওইটা শেষ করি। সেটা হলো যে আমরা সাধারণভাবে বলি যে 2014টা একতরফা ভোট হয়েছে, 2018 হলো রাতের বেলা ভোট হয়েছে এবং 2024 তো একেবারেই মানে লুট করে নেওয়া আর কি, ভোটই হয়নি, 5% বা আরও মানে এদিক সেদিক একটা ভোটের সংখ্যা হয়েছে। কিন্তু 2008-এর যে নির্বাচন সেটাও একটা কিন্তু যোগ সাজসের মধ্য দিয়ে হয়েছিল। ফলে এই জিনিসটা তো আছেই। আবার যেটাকে আমরা বলছি যে এই পুরো প্রক্রিয়ার পেছনে কিন্তু আমরা এখন বলি যে ভারত বলবো না, রাষ্ট্র হিসেবে ভারত বলবো না, কিন্তু ভারতের শাসক শ্রেণীর একটা অংশ তারা কিন্তু এখানে যে তাদের ভেস্টেড ইন্টারেস্ট সেটা তুলে নেওয়ার জন্য এখানে তারা আওয়ামী লীগকে মনে করেছে যে আওয়ামী লীগকে রাখলে আমাদের সুবিধা হয়, তাদের সমর্থনে এবং এখানে খারাপ নির্বাচনের মধ্য দিয়ে, অগ্রহণযোগ্য সব নির্বাচনের মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন একটা সরকার তৈরি করে তারা কিন্তু প্রভাব বিস্তারটা করে যেতে পেরেছে। ফলে এখানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরকম কোনো সম্পর্ক ছিল না। এটা একটা অধীনতামূলক এক ধরনের তাদের স্বার্থকে বড় করে দেখার একটা সম্পর্ক ছিল, যেইটা কিন্তু এখন হলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার কাছে আবারও আসবো মাহবুব মোর্শেদ ভাই, আবারও একটু মাহবুব ভাইয়ের কাছে ফিরে যাই। এই মুহূর্তে আমরা গত 2-3 দিন ধরে আবারও দেখছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে আমাদের সীমান্ত রয়েছে সেখানে সেই ফেলানি হত্যাকাণ্ড কিন্তু এই 2014 সালের এই দিনে ফেলানির বাবা কিন্তু বিচার চেয়ে হাই কমিশনারকে চিঠি দিয়েছিলেন তার কন্যার হত্যার বিচার চেয়ে। ঠিক আমরা কিন্তু আজও দেখছি আমাদের সীমান্তে গত 2 দিনে এক কিশোর এবং এক কিশোরী একইভাবে খুন হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং আমাদের কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই ভারতীয় হাই কমিশনারকে এবং বিজিবির যে শীর্ষ কর্মকর্তা তাদের সাথে এক বৈঠকে বলেছেন যে বিএসএফকে পিঠ দেখানো যাবে না, তাদেরকে মোকাবেলা করতে হবে বা তাদের কাছ থেকে যৌক্তিক যে অধিকার, যে যৌক্তিক জায়গা থেকে তাদের সাথে ডায়লগ করবেন। এই জায়গাটা আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এবং তাহলে 14 সালে কেন সম্ভব হয়নি, আজকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টাটা বলতে পারছেন? পার্থক্যটা কি দুইটা সময়ের মধ্যে? ফেলানি হত্যার মধ্য দিয়ে যে জিনিসটা আমরা দেখেছিলাম, আমাদের সমস্ত জাতি লজ্জায় ঘৃণায় তাদের মাথা নত হয়ে গেছিল। কাঁটাতারে ফেলানির ঝুলে আছে, লাশটা পর্যন্ত ফেরত দেওয়া হয় নাই, তার বাবাকে ফেরত দেওয়া হয় নাই, সেটা অনেক সময় লেগেছিল। তারপরে এটা সারা দেশে খুব আলোচিত সংবাদ ছিল, এমনকি এইটা আন্তর্জাতিক মিডিয়াও এটা খুব ফলাও করে প্রচার করেছিল, ভারত বাংলাদেশ সীমান্তে এই ফেলানি হত্যার ঘটনাটা। এরপরেও ভারতের টনক নড়েনি, এরপরেও আমাদের দেশের শাসক গোষ্ঠীরও টনক নড়েনি। তারা এটা খুব স্বাভাবিক। এর কারণটা ছিল সেই সময়ের আমাদের নতজানু পররাষ্ট্রনীতি। আমরা ভারতকে বা আমাদের তৎকালীন সরকার, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের নতজানু নীতিতে ভারতকে তারা বড় ভাই সুলভ, মানে ভারত বড় ভাই সুলভ আচরণ করত, আর আমাদের সরকার সেটা মেনে নিত। তো এই রকম একটি নতজানু পররাষ্ট্রনীতি থাকলে সেই সময় যে ঘটনা ঘটার দরকার সেটাই ঘটেছে।
যদিও আমাদের সাধারণ মানুষ এটা ক্ষোভ প্রকাশ করেছে, তারা দাবি জানিয়েছে। শুধু ফালানির বাবা নয়, এই ফালানি হত্যার বিচারে আমার ঢাকা শহরে এবং দেশের অন্যান্য শহরে ছাত্র জনতা বিক্ষোভ করেছে, দাবি জানিয়েছে। তখনকার সরকার কেন পারল না? এখন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার যে ঘোষণা, এই ঘোষণাটা তৎকালীন সরকার কেন দিতে পারলো না? আসলে কোথায় দুর্বলতাটা ছিল? দুর্বলতা হচ্ছে তার পররাষ্ট্রনীতির। সেই সময়কার পররাষ্ট্রনীতিটাই ছিল নতজানু পররাষ্ট্রনীতি। নতজানু হতে হয়েছে কেন? নতজানু হতে হয়েছে, নানান ধরনের স্বার্থের বিষয় ছিল, এবং এই স্বার্থের মধ্যে একটা বিষয় হলো সেই সরকারকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল ভারত। একটু আগে যেটা মাহবুব মোর্শেদ বললেন যে প্রণব মুখার্জির বইতেই বিষয়টা লেখা আছে। এবং আমরা কি দেখেছি? আমরা দেখেছি ভারতের একজন পররাষ্ট্র সচিব, নাম হলো সুজাতা সিং, একজন মহিলা। তিনি এসে আমাদের বিরোধী দলের নেতা এবং আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং একটা বাংলাদেশের একটা বড় রাজনৈতিক নেতাকে ধমক দিয়ে নির্বাচনে আনতে বাধ্য করলেন। এবং কার্যত 2014 নির্বাচনটা এটা বহুলভাবেই প্রচারিত আছে এবং আমরা কম বেশি জানি, রাজনৈতিক অঙ্গনে সবাই জানে যে এইটা সুজাতা সিং এই নির্বাচনটি করিয়ে দিয়েছে। তা যেইখানে প্রতিবেশী দেশের একজন পররাষ্ট্র সচিব এসে, মন্ত্রীও না, মানে ইয়েও না, কি বলে, রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রী না, একজন সচিব এসে আমাদের দেশে এইভাবে হস্তক্ষেপ করতে পারে, তাহলে সেই সময় আমরা কি করে আশা করব যে সেই সময় আমাদের দেশে যে সরকার, সেই সরকার প্রপার অ্যাক্ট করবে? আর আজকে কেন করতে পারছে? আজকে করতে পারছে আজকের সরকারের প্রতি জনগণের আস্থা, এবং আজকের যে সরকার, এই যে মানে আজকের যে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার, এটা তো কোনো বিনা ভোটের সরকার না, এটা তো রাতের ভোটের সরকার না। এই সরকার হলো গণ অভ্যুত্থানের ফসল। এই সরকার হলো বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রত্যাশার সরকার। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্ট বা 36শে জুলাই, যেটাকেই যেভাবে আমরা বলি না কেন, আমি তো মনে করি 36শে জুলাই এটাকে আরো পপুলার করা উচিত। তো এই যে 36শে জুলাই আমরা কি দেখলাম? ঢাকা শহরে অন্তত 1 কোটি ছাত্র, যুবক, অভিভাবক তার মা বাবা সহ নেমে আসলো। অর্থাৎ এই 1 কোটি মানুষের সমর্থন কার সাথে? এই 1 কোটি মানুষের সমর্থন হচ্ছে আজকে ডক্টর ইউনূসের প্রতি। এই 1 কোটি মানুষের সমর্থন তার সরকারের প্রতি। এবং সারা দেশে, শুধু তো ঢাকা শহর না, সারা দেশের সমস্ত জায়গায় এই আন্দোলনে গত 1-1.5 মাস ধরে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সবার প্রতিনিধিত্ব করছেন আজকের এই অন্তর্বর্তী সরকার। কাজে সেই সরকারের ভিত্তি, সেই সরকারের নৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ জনগণের আস্থার সরকার। এবং সেই নৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়েই ডক্টর ইউনূস বলতে পেরেছিলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই প্যারিসে তিনি কি বলেছেন? বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করবেন না, করলে আপনার 7 সিস্টার স্থিতিশীল থাকবে না, মিয়ানমার স্থিতিশীল থাকবে না। অর্থাৎ তিনি বার্তা দিয়ে এসছেন। তিনি শুরুতে একটি বার্তা দিয়েছেন, আপনার নতজানু পররাষ্ট্রনীতির দিন বাংলাদেশে শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যেটা মাহবুব মোর্শেদ বললেন, সমতার ভিত্তিতে হবে, বন্ধুত্বের ভিত্তিতে হবে। কারণ এটা ঠিক যে আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, আর প্রতিবেশী থাকলে তার সাথে কিছু সংঘাত থাকবেই, কিন্তু সেই প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব হতে হবে আমাদের সমতার ভিত্তিতে। মাহবুব মোর্শেদ ভাই, আপনার কাছ থেকে আর একটু জানতে চাই, ঠিক এই দিনে 2018 সালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন, তার মুক্তির দাবিতে কিন্তু বিএনপি অনশনে বসেছিলেন। এবং আমরা দেখেছি যে ওই সময়ের, ওই দিনকার গণমাধ্যমের খবরে এসেছে যে সেই অনশন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শেষ করতে দেয়নি, তাদের মাঝপথে উঠিয়ে দিয়েছে, ভণ্ডুল করে দিয়েছে। এবং আরেকটি খবর যেটি 2017 সালের 12ই সেপ্টেম্বর বগুড়ার একটি কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগ লাঞ্ছিত করেছে, এটিও কিন্তু 2017 সালে ওই দিনকার বেশ আলোচিত খবরগুলোর মধ্যে একটি খবর
ছিল। আপনি এই দুইটি খবরের প্রথম খবরটি খালেদা জিয়ার যে মুক্তির দাবিতে যে অনশন ছিল, এই অনশন পুলিশ করতে দেয়নি, এটি আসলে গণতান্ত্রিক ধারা বা রাজনীতির জন্য কতটা হুমকির পরিবেশ ছিল? আজকে এই দিনে এসে কি আমরা এরকম কোনো কর্মসূচি করতে পারবো বলে কি আপনি বিশ্বাস হয়, বা আগামী সময়টা কেমন হবে? আওয়ামী লীগ সরকারের আমলে একটা তাদের প্রবণতা ছিল বড় রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক যে ফিগারগুলো আছে, যারা ঠিক তাদের কথা শোনে না, তাদেরকে নানাভাবে হেনস্থা করা, এবং যাদের কথা ম্যাটার করে তাদেরকে হলো হেয় প্রতিপন্ন করা, জেলে দেওয়া, নানাভাবে নাজেহাল করা। এটা একটা ট্রেন্ড ছিল, এবং এই ট্রেন্ডেরই কিন্তু অংশ আমরা যখন ফ্ল্যাশব্যাক করছি, দেখছি, তখন কিন্তু বুঝতে পারছি যে তারা ওগুলোর মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে গেছে। এবং এটা দুঃস্বপ্নের একটা সময় ছিল, মানে আমরা জাস্ট সদ্য অতিক্রম করে এসেছি, আমরা একটা ভালো সময়ের মধ্যে এসেছি। এবং আমার কাছে যেটা মনে হয় এখনকার যে পরিস্থিতি, এইটা রাজনৈতিক দলগুলোর জন্য খুবই পজিটিভ একটা পরিস্থিতি। তারা যেমন এতদিন কমিটি করতে পারেনি, সম্মেলন করতে পারেনি, সমবেত হতে পারেনি, বৈঠক, শুধু তো সমাবেশ করলেই হয় না, সমাবেশও খুব নিয়ন্ত্রিত ছিল, ডিএমপির অনুমোদন, স্বাধীনতা, 31টা শর্তে, 64টা শর্তে এই সমাবেশে তারা অনুমতি দিত। এখন তো সেই ব্যাপারগুলো নেই, অনায়াসে কিন্তু রাজনীতি যে কেউ যা কিছু বলতে পারে। আবারও আপনার কাছে আসবো মাহবুব মোর্শেদ ভাই। মাহবুব ভাই, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছ থেকে 1 মিনিট এবং মাহবুব মোর্শেদ ভাইয়ের কাছ থেকে 1 মিনিট সর্বশেষ জানবো যে আপনারা দুইজন যেটা আলোচনা করলেন, এইমাত্র মাহবুব মোর্শেদ ভাই যে বিষয়টি তুললেন যে এখন মানুষ সভা সমাবেশ, কথা বলবার অধিকার পাচ্ছে, স্বাধীনতা পাচ্ছে, অ্যাটলিস্ট মানুষ সাহস পাচ্ছে সব কিছুতে প্রাণ খুলে কথা বলার। তো এই গত 15 বছরকে আপনি 1 মিনিটে মূল্যায়ন করবেন, ফ্যাসিবাদের কোন লেভেলে তারা পৌঁছেছিল, মানুষের মধ্যে এত ক্ষোভ কেন জন্ম নিয়েছিল, 1 মিনিটে যদি বলতে বলা হয়? ব্যাপারটা হলো ফ্যাসিবাদ একটা চূড়ান্ত রূপ নিয়েছিল, এবং এই কারণেই এই শেখ হাসিনা লেডি হিটলার আখ্যায়িত হয়েছিলেন। সিএনএন তাকে লেডি হিটলার আখ্যায়িত করেছিল, এবং হার্ভার্ডের একটা গবেষণায় বলা হয়েছে যে গত 100 বছরের সর্বনিকৃষ্ট শাসকের তালিকায় শেখ হাসিনার শীর্ষে। কাজেই তার উপরে মূল্যায়ন, তো এর উপরে আর মূল্যায়ন করবো কি? এটাই তো সর্বোচ্চ মূল্যায়ন। জি, ধন্যবাদ মাহবুব ভাই। মাহবুব মোর্শেদ ভাই, নতুন প্রজন্ম আগামীর বাংলাদেশ বিনির্মাণে নানানভাবে কাজ করছে, তো তরুণ প্রজন্মের প্রতি আপনার একজন সমাজের চিন্তাশীল একজন মানুষ হিসেবে আপনি তাদের প্রতি পরামর্শ কি এবং তাদের কাছ থেকে প্রত্যাশাই বা কি? নতুন একটা বাংলাদেশ, যেটা এই সুযোগটা আমরা হয়তো অনেক বছর ধরে পাইনি। গত বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্র পুনর্গঠনের সুযোগটা আমরা পাইনি, এবার এটা পেলাম। এখন আমার প্রত্যাশা হলো এই সুযোগটা শুধু ছাত্রদের উপরে না, নাগরিকদের উপরে, যারা মানে আমলাতন্ত্র, এখানে পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, বুদ্ধিজীবী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, নারী, শিশু, সবার কাছেই আমাদের প্রত্যাশা। শুধু ছাত্রদের কাছে প্রত্যাশা না, তারা তো এটা করে দিয়েছে, তারা কিন্তু রক্তের বিনিময়ে এটা এনে দিয়েছে। এটাকে সফল করার দায়িত্ব আমাদের সবার। ফলে নতুন বাংলাদেশ আমাদের সবাইকে মিলেই করতে হবে। বিজ্ঞ আলোচকদের আলোচনা এবং পর্যালোচনার ভিত্তিতে আমরাও আশাবাদী এই তারুণ্যের হাত ধরেই আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এবং কাঙ্ক্ষিত 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে বীর শহীদেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এবং 2024 সালে যে কিশোর তরুণেরা আবু সাঈদের মতো বুক চেতিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং ফ্যাসিবাদের বুলেটের মুখে বুক পেতে দিয়েছিল, তাদের সেই রক্তের পথ পেরিয়ে এই বাংলাদেশ পৌঁছবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো অতিথিদের সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।